রনি ভাই, মানে সার্জিস দেখেন সংবিধান সংশোধন, রহিতকরণ, ক্ষমতার লোভ, মানে অনেকগুলো বিষয় এনেছে। হ্যাঁ, শেষ পর্যন্ত আমি এগুলো প্রত্যেকটা ধৈর্য ধৈর্য জবাব দিতে পারি, কিন্তু আমি মনে করি এগুলো কোনো দরকার নাই। আচ্ছা, কারণ এই আলাপগুলো 3 মিনিটে কথা বলুন। এগুলো নিয়ে বহু কথা বলছি, এবং এগুলোর মধ্যে এই যে আমি যে কথাটা বলি এগুলোর মধ্যে খুব সুন্দর ন্যারেটিভ আছে, ফ্যাক্টস নাই কেমন হলো, যেমন একটা বলি, এই যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ঋণ খেলাপি বলল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিগত সময়ে উনি ব্যবসায়ী, একজন ব্যবসা করতে পারেন, উনি তো ঋণ খেলাপি না। কারণ হইল ওনার ঋণটা উনি ওনার বকেয়া ঋণ উনি এটা সময় বাড়িয়ে এনেছে, পুনঃতফসিল আপনার কি বলে যেটা আবেদন করে, এটা সমস্ত ব্যবসায়ীরাই করে, যে আপনি সময় বাড়াই নেবেন, যে এই সময়ের মধ্যে আপনি যদি দিতে না পারেন ব্যবসা বাণিজ্য, তখন সময় বাড়াই নেওয়া হয়। যখন আপনি সময়টা বাড়াই নেন তখন আপনি আর ঋণ খেলাপি হিসেবে গণ্য হন না, এটা আইনের মধ্যেই পড়ে। তো ফলে একটা ঢালাওভাবে একটা লোককে ঋণ খেলাপি বলে দিয়ে তারপরে হ্যাঁ ঋণ খেলাপির হাতে বাংলাদেশ ব্যাংক তুলে দিচ্ছেন, এখন তো হ্যাঁ এসআলএম গ্রুপ পুনর্বাসনী হবে। দেখেন এসআলএম গ্রুপ পুনর্বাসনের কাহিনীটা যদি বলি তাহলে অন্য জায়গায় যাবে। হাসিনার আমলে ইসলামী ব্যাংকে এসআলএম গ্রুপের হাতে তুলে দিছিল কে? হাসিনার কাছ থেকে সেভ করার জন্য এটা কারা তুলে দিছিল? এইভাবে এই প্রক্রিয়া ইসলামী ব্যাংক দখল করা যায় না, কারণ এটার প্রক্রিয়াটা এটা এমনভাবে করা, এটা চাইলেও দখল করতে পারবেন না আপনি, বাইরের মানুষ। তো সেইটাকে এইভাবে শেয়ার ট্রান্সফার করে 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 এসআলমের কাছে সংরক্ষিত রাখছিল, পরে এসআলম এটা দখলই করে কারা করছিল? যাদের ব্যাংক তারাই রাখছিল। এসআলমকে ব্যাংক হেকো বানাইছে কারা? এগুলো নিয়ে প্রচুর রিপোর্ট আছে। এখন তারা এসআলমের বিরুদ্ধে, এসআলম বাংলাদেশে এটা জাতির শত্রু, এরা কোনো ব্যবসায়ী না, এটা সবাই জানে। এই যে ব্যাংক রেগুলেশন আইন যেটা করা হয়েছে, এখানে এই কথায় কথায় এখানে এসআলমের যে ন্যারেটিভ তৈরি কোথায় আছে, এটা এসআলমকে ফেরানো হয়েছে? একটা জায়গা দেখাইতে পারবেন এসআলমকে যে শর্তগুলো দেওয়া হয়েছে, এই শর্তগুলো যদি কোনো ব্যবসায়ী পালন করে তার পক্ষে তো এখানে কোনোভাবে আর টাকা পাচারকারী হওয়া সম্ভব না। এখানে দুইটা অপরাধ আছে, একটা হলো ঋণ খেলাপি আর একটা হলো টাকা পাচারকারী। বিগত আপনারা যে পৃথিবীর সেরা অর্থনীতিবিদ মনসুর সাহেব যে ক্ষতিটা করে গেছে সবগুলো ব্যাংক একীভূত করার মধ্যে, এবং একটা গভর্নর হইয়া বলে অমুক ব্যাংক দুর্বল, তমুক ব্যাংক দুর্বল, ৭৫ লক্ষ আমানতকারীদের আমানত সে বিপদের মধ্যে ফেলাই দিয়ে গেছে। শোনেন, এখন এই আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে না? এই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার কি করবে? এটা এই লাইবিলিটি তো বিগত সরকার আরো বাড়াই দিয়ে গেছে, হাসিনা লাইবিলিটি সংস্কারের নামে। তো সেখানে সরকার কি করছে? সরকার কতগুলো স্ট্রিক্ট নীতিমালা করার মধ্য দিয়ে এইখানে তো এক্সিম ব্যাংকও আছে। আপনারা যে এসআলমের কথা বলেন, এক্সিম ব্যাংক কি এসআলম দখল করছে? এবং এই এক্সিম ব্যাংকটা তো ওই সময় এক্সিম ব্যাংকে এই একবিত ব্যাংকের ভিতরে না নেওয়ার জন্য বারবার বলা হয়েছিল, কারণ এক্সিম ব্যাংকের যে আপনার ইকোনমিক্যাল স্ট্যাটাস ছিল ওই সময় এটার মধ্যে পড়ে না, ফেলার কথা না, কিন্তু আরও জোর করে ফেলাইছে। তো তখনই তার ৮,০০০ কোটি টাকা মতো অ্যাসেট ছিল। তো ফলে আপনি সংস্কার আপনার বুদ্ধিমতো করলে তো হবে না। বাংলাদেশের জনগণের সাথে আপনার সম্পর্ক নাই, তার আজকে যে ৭৫ লক্ষ আমানতকারী রিস্কের মধ্যে পড়ছে। আপনার কথায় কথায় এসআলম দেখেন, সরকারকে তো আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তো ফলে আমি এরকম প্রত্যেকটা জায়গায় ধৈর্য কাউন্টার দিতে পারি। এখন গড়ে অনেক কথা বলা যায়। সংস্কার 111-এর সময় আমরা সংস্কারের হাইপ দেখছি, হাইপ দেখে কোন দিকে নিয়ে গেছে। এখানে যেটা বলো যেগুলো সরকারকে সংস্কার শব্দটা নেগেটিভ ছিল, আজকে সংস্কার পজিটিভ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ হইলো আস্থাটা লাগবে। এখানে যে সমস্ত সংকট তো সার্জিস বলল, কেন আস্থা দূর করবেন কিভাবে? সেই আস্থার সংকট কি এসি করে বইসা বিশেষজ্ঞ বিদেশ থেকে ভাড়া করে না দূর হবে? সেই আস্থার সংকট দূর হবে জনগণের সাথে সম্পর্কের মধ্য দিয়ে। সেখানে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিল, এত রিস্ক নিয়ে নোট অফ ডিসেন্ট দেওয়ার সময় নির্বাচনের পুরো ক্যাম্পেইনিংয়ে তাকে জুলাই বিরোধী, জুলাই গাদ্দার বলা হয় নাই? বলা হয়েছে। তারপরে তো সে নোট অফ ডিসেন্ট দিয়েছে। কেন দিয়েছে? আজকে তারা বলতেছে যে ন্যারেটিভ যেটা, যে সরকার যেগুলোতে সরকার দুর্বল হয়ে যাবে সেগুলো শুধু সে বিরোধিতা করছে। নো, যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট আছে সেগুলোই সে রহিতকরণ করছে। এর বাইরে শুধুমাত্র পুলিশ কমিশন যেটাতে নোট অফ ডিসেন্ট নাই, হ্যাঁ, বিচার বিভাগে নোট অফ ডিসেন্ট আছে, বিচারপতি নিয়োগ নিয়ে, পাবলিক সার্ভিস কমিশন, দুদক, হ্যাঁ, এগুলো যেগুলোতে আইনের একটা আইন আরেকটার মধ্যে ল্যাপস করে গেছে, ঢুকে গেছে, সেই আইনি জটিলতা সারানোর জন্য করা হয়েছে। আর বেশিরভাগই নোট অফ ডিসেন্ট আছে 2-3টা ছাড়া। তো ফলে এখন ঢালাওভাবে যে বলা হচ্ছে বিএনপিতে এটা পুরানা পজিশন, ঘোষিত পজিশন। এখন বিএনপি জনগণের সাথে অঙ্গীকারবদ্ধ 31 দফার ধারাবাহিকতায় তারপরে আসছে হলো এই যে নির্বাচন ইস্তেহার। এই ইস্তেহার ধরে যে যদি বিএনপি বাস্তবায়ন না করে জনগণ বিএনপিকে ছুড়ে ফেলে দিবে, সেই রিস্ক তো বিএনপি নিছে। এখন আপনার এনসিপি, জামাত বা এনজিও বুদ্ধিজীবীদের যে সংস্কার এজেন্ডা আর বিএনপির যে এজেন্ডা, এটা তো এক না।
বিএনপির এজেন্ডা পরিষ্কার, বিএনপির এজেন্ডা এই যে ইস্তেহার, এবং ইস্তেহারের মধ্যে যে বিষয়গুলো যেভাবে বলছে এবং এই জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করছে তার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই, এটা আমি বারবার বলছি, এটার মধ্যে একটা সামঞ্জস্য আছে। এখন আপনি মনে করতেছেন যে আপনার যে জুলাই এজেন্ডা, আপনার যে দৃষ্টিভঙ্গি সংস্কারের, এইটা হইলেই বাংলাদেশের উন্নতি হবে। নো, সরি, হবে না। কেন হবে না? বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি সংস্কার কমিশনই তো হয় নাই। কেন হবে না? আমি বিরতির পরে হ্যাঁ, এই জন্য আমি বলি এখানে এক সেকেন্ড। তার ফলে আরেকটা হলো সংস্কারের ব্যাপারে আপনাদের যে একটা রিজিড ধারণা যে এই বিষয়গুলো হইলে বাংলাদেশের সমাধান হয়ে যাবে। নো, 133টা সংস্কারের মধ্য দিয়ে ডক্টর ইউনূস বেশিরভাগ সংস্কার নিজে ইমপ্লিমেন্ট করছে। এগুলো কেন করছিল? সংস্কারগুলো, এই অধ্যাদেশগুলো করছিল তো তার শাসন কার্য চালানোর জন্য জরুরি ছিল। তো শাসন কার্য চালানোর মধ্য দিয়ে 18 মাসের শাসন ব্যবস্থাটাতে এই পরিমাণ অজনপ্রিয় হয়েছিল যে ভোটের দাবিটা, বিএনপি তো ভোটের দাবি আগের থেকে জানাচ্ছিল, নির্বাচনের দাবি, তো ভোটের দাবিটা শেষ পর্যন্ত একটা গণদাবিতে পরিণত হয়েছে, আরেকটু হলে আন্দোলনে যেত। তো তার মানে এই সংস্কারগুলোর বেশিরভাগ ইমপ্লিমেন্ট করার পরেও 18 মাসের যে অভিজ্ঞতা, তাতে করে এই অধ্যাদেশগুলোর এক ধরনের ভাগ্য তো নির্ধারিত হয়ে গেছেই। বাকি যেগুলো আছে, হ্যাঁ, বাকি যেগুলো আছে এগুলো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। দীর্ঘমেয়াদী প্রভাব ফেলার ক্ষেত্রে এই যে কথায় কথায় ধৈরা ধৈরা আপনারা প্রত্যেকটা জায়গা আপনাদের মতো করে ব্যাখ্যা করেন এবং যেটার সাথে অ্যাকচুয়াল ফ্যাক্টের কোনো সম্পর্ক নাই, সেটা তো ধরেন এই যে আজকে যেটা বলা হচ্ছে বিএনপি এগুলো সবগুলো রহিতকরণ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, আর জীবন আসবে না। এখন নেক্সট পার্লামেন্টে যখন এই 16টা অধ্যাদেশ নিয়ে বিএনপি যখন যাচাই বাছাই করে আইন করা শুরু করবে, আপনারা এতদিন যে জাতিকে এইভাবে প্রতারিত করলেন, বিভ্রান্ত করলেন, আপনারা কি সরি বলবেন? যে আমরা যে বললাম যে আচ্ছা, সার্জিসের কাছে জানতে চাবো। বিরোধী দল, শুধু সার্জিসের কথা বলছি না, আমি বলছি যে এই যে পুরা ন্যারেটিভ যে বিএনপি এগুলো গায়েব করে দিচ্ছে, আর হবে না। জি, হ্যাঁ, তারপরে এই যে স্থানীয় সরকারের ব্যাপারে বললো, স্থানীয় সরকার এখানে স্পষ্ট বলা আছে, বিরতির পরে শোন ভাই, স্থানীয় সরকারে এখন যে প্রতিনিধিগুলো বসানো হয়েছে, এটা বসানো হয়েছে সেবা দেওয়ার জন্য। নির্বাচনের দাবি বিএনপির নেতারা জানাচ্ছে, এটা এমন না যে নির্বাচন খাইয়া ফেলা এই প্রশাসন দিয়ে ক্ষমতা দখল করতে হবে।